পরস্পর কি হয়েছে, সংঘর্ষ হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে, তাই না? তো প্রথমে আমাদের টপিকটা হবে ভরবেগ, তারপরে হলো সংঘর্ষ। আসো, গেটটা লাগাই দিন, গেটটা লাগাই দিন। নিউটনের তৃতীয় সূত্র কি ছিল দেখো তো। F1 ভেক্টর সমান সমান আমরা কি লিখতে পারতাম নিউটনের তৃতীয় সূত্রে, মাইনাস F2 ভেক্টর, এটা লিখতে পারতাম না নিউটনের তৃতীয় সূত্রে? আচ্ছা, তাহলে এই যে F1 ভেক্টর, এই F2 ভেক্টরকে এই পাশে পার করে দাও, তাহলে প্লাস F2 ভেক্টর সমান সমান কি লেখা যায়, 0 লেখা যায়। আচ্ছা দেখি বল, এই যে এইগুলো কি বল না, বল, দেখি বলো তো বলকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি আরেকভাবে? ভরবেগের সাহায্যে বলকে প্রকাশ করার উপায় কি? ভরবেগের পরিবর্তনের হারে কি তোমার বল না? তাহলে F1 কে আমরা এভাবে লিখতে পারি না, dp1 ডিভাইডেড বাই ডিটি, মানে ddt অফ p1, যেখানে বোঝাচ্ছে কি সময়ের সাথে সাথে ভরবেগের পরিবর্তনের হার, প্লাস এটাকে কি লেখা যাবে, ddt অফ p2, এটা লেখা যাবে না, সমান সমান 0। পাশেও লেখা যায়, উপরেও লেখা যায়, একই কথা, তাই না? এখন আসো, তুমি যদি ddt করো, এই p1 এবং p2 কে তুমি কমন নিতে পারো না, তাহলে কি হয়ে যায়, p1 প্লাস p2 সমান সমান কি হয়ে যায়, 0। p1 প্লাস p2 সমান সমান 0। এটার ভৌত তাৎপর্যটা কি, মানে এটার তাৎপর্যটা কি দেখো, বলতেছে সময়ের সাপেক্ষে তুমি যদি p1 এবং p2 কে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসতেছে, 0 আসতেছে। আচ্ছা দেখি বলো তো কোন রাশিকে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে? ধরো তুমি ddx অফ কি করলে এটা 0 আসবে, ddx অফ x করলে 0 আসে, ddx অফ আমি বলছিলাম কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হলেই কি হয়ে যায়, 0 হয়। তার মানে x ব্যতীত যে কোনো রাশি যদি হয় তাইলেই কিন্তু সেটা কনস্ট্যান্টের ভূমিকা পালন করবে, x ব্যতীত যে কোনো রাশি থাকলেই সেটা কনস্ট্যান্টের ভূমিকা পালন করবে এবং সেটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 0 হবে। তাহলে তুমি ddx অফ তুমি ধরো 1 2 3 4 যে কোনো সংখ্যা, তাহলে যে কোনো সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, c কনস্ট্যান্ট, এটা করলে কি আসবে, 0 আসবে। তার মানে ddt অফ এইটা সমান সমান 0, অবশ্যই p1 প্লাস p2 এই ক্ষেত্রে কি হবে, ধ্রুবক হবে না, কনস্ট্যান্ট, এটা কিন্তু কনস্ট্যান্ট। ভরবেগ তাহলে কি হবে, কনস্ট্যান্ট হবে, ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এটাই কি বলা হচ্ছে, ভরবেগের সংরক্ষণশীলতা। আদি ভরবেগের সমষ্টি সমান সমান কি হবে, শেষ ভরবেগের সমষ্টি, কোনো পরিবর্তন হবে না। কথা ক্লিয়ার? ভরবেগের নতুন করে কোনো পরিবর্তন হবে না। ওই যে যেরকম আমরা পড়ছি না যে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নাই, জাস্ট এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়, এরকম ভরবেগও এটাও সংরক্ষণশীল। অর্থাৎ আগে যে ভরবেগ থাকবে, সংঘর্ষ ধরো সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষের আগে যে ভরবেগ থাকবে পরে ভরবেগের সমষ্টি কি হবে, সমান হবে, নতুন কোনো ভরবেগ সৃষ্টি হবে না। ক্লিয়ার? কারণ আমরা দেখছি কি যে ddt অফ এটা সমান সমান 0, এটা অবশ্যই কি কনস্ট্যান্ট। এখান থেকে আমরা লিখতে পারি p ইনিশিয়াল সমান সমান p ফাইনাল, i তে হলো ইনিশিয়াল, f তে হলো ফাইনাল। হ্যাঁ, এটা লেখো। তো আদি ভরবেগ এবং শেষ ভরবেগ, তো এখান থেকে আমরা লিখতে পারি না ভরবেগকে কি লেখা যায়, ভর ইনটু বেগের গুণফল। তাহলে m1 u1 প্লাস ধরো দুইটা বস্তু m2 u2 সমান সমান কি লেখা যেতে পারে, m1 v1 প্লাস m2 v2। তোমরা এটা কি পড়ছো, এটা হচ্ছে তোমার 9 10 এ পড়ছো, কিন্তু এটা কিভাবে আসছে ওইটা দেখানো হয়নি 9 10 এ। এই যে আদি ভরবেগ সমান সমান শেষ ভরবেগ,
তাহলে আদি ভরবেগ কত? দুইটা বস্তুরই আদি বেগ ইনটু ভর। আর শেষ ভরবেগ কি হবে? দুইটা বস্তুরই শেষ বেগ ইনটু ভর। তুলছো এটা? আচ্ছা, এখন আসো আমাদের কিছু দৈনন্দিন জীবনে, আচ্ছা এটার আগে আমাদের একটু বল সম্পর্কে একটু জানা। তার মানে বল সম্পর্কে তো আমরা জানছি, তাই না? বল কি, তারপরে হলো বল কয় প্রকার হয়, মোটামুটি এগুলো কিন্তু জানছি। আচ্ছা, বল আমরা কিন্তু দুই ভাগে ভাগ করছিলাম, মোটা দাগে দুই ভাগে ভাগ করছিলাম। একটা হলো বাহ্যিক বল আর একটা কি অভ্যন্তরীণ বল, তাই না? এক্সটার্নাল ফোর্স আর একটা হলো ইন্টারনাল ফোর্স। সিস্টেমের ভিতর থেকে যে বলটা প্রয়োগ করা হয় সেটা কি ছিল? সেটা ছিল ইন্টারনাল ফোর্স। যেমন ধরো বাসের ভিতর থেকে কোনো একটা প্যাসেঞ্জার কি করলো, বাসকে ঠেলা দিচ্ছে, যে আমি ঠেলা দিয়ে বাসকে সামনে নিয়ে যাবো। এটা কি পসিবল? পসিবল না। বাসের ভিতর থেকে যদি তুমি ঠেলা দাও, বাস জীবনেও সামনে যাবে না। যদি বাসকে সামনে নিয়ে যেতে চাও, বাসের বাইরে থেকে ঠেলা দেওয়া লাগবে, তাই কি না? বাইরে থেকে যে ঠেলা দিচ্ছ এটাকে কোন বল বলা হবে? এটা হলো এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল। আর এই যে বাস, এটা একটা সিস্টেম, ভিতর থেকে বল দিবা, এটা বাহ্যিক বল না, এটা হলো অভ্যন্তরীণ বল। আর নিউটনের সূত্রে কোন বল ছিল? অভ্যন্তরীণ বল ছিল না বাহ্যিক বল ছিল? বাহ্যিক বল। বাহ্যিক বল প্রয়োগে ত্বরণ হয়, অভ্যন্তরীণ বল প্রয়োগে কিন্তু কোনো ত্বরণ হবে না, তাই না? এখন ধরো এরকম বল তো আমাদের অনেক আছে, তাই না? এই যে তুমি দেয়ালে বল প্রয়োগ করতেছো, এটাও একটু না একটু হলেও বল প্রযুক্ত হবে, বল ক্রিয়া করবে। এখন তুমি যদি বলো যে ভাই আমি এখানে একটা ভর রেখে দিলাম আর আরেকটা ভর রেখে দিলাম হচ্ছে একেবারে নর্থ আফ্রিকা, সাউথ আফ্রিকা বা যে কোনো জায়গাতে, তাহলে এদের ভিতরে আসলে আকর্ষণ বল কাজ করবে কিনা? অ্যান্সার হলো হ্যাঁ, কাজ করবে। তাহলে কতটুকু কাজ করবে? m1 m2 ডিভাইডেড বাই কি আমরা দেখছিলাম? ডি স্কোয়ার না? তাহলে ডি এর মান তুমি বের করো, দূরত্ব কত এখান থেকে ওখানকার। কিন্তু দূরত্ব তুমি যতই বসো, অনেক দূরত্ব, তাও কিছুটা মান পাবা না তুমি, জিরো কিন্তু হবে না, কিছু একটা মান পাবা। এই জন্য বলা হচ্ছে এর পাল্লা অসীম, এর পাল্লা অসীম, বুঝছো? এরপরে আছে তাড়িৎ চৌম্বক বল। 2 নম্বরে ছিল তাড়িৎ চৌম্বক বল। হ্যাঁ, এমসিকিউর জন্য যতটুকু লাগে, এগুলো তোমার কখনোই ইয়েতে আসবে না। তাড়িৎ চৌম্বক বল এটা বেশি আসে কোন কণার আদান প্রদানের কারণে মহাকর্ষ বল অ্যাক্টিভ হয়? গ্র্যাভিটন, বুঝছো? পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসে। তাড়িৎ চৌম্বক বল, তাহলে তাড়িৎ চৌম্বক বলটা কি? তাড়িৎ চৌম্বক বল হলো এই যে আমরা ধরো যে কোনো চার্জের ভিতরে যে বলটা দেখি, যে কোনো চার্জের ভিতরে, এটা কি ছিল? মহাকর্ষ বল কিসের ভিতরে ছিল? দুটা ভরের ভিতরে না? দুটা ভরের ভিতরে ছিল। আর তাড়িৎ চৌম্বক বল কি হয়? চার্জের ভিতরে। তাড়িৎ চৌম্বক বল হয় চার্জের ভিতরে। তাহলে ধরো একটা পরমাণুর ভিতরে কি আছে? নিউক্লিয়াস আছে, অভ্যন্তরে নিউক্লিয়াস আছে, বাইরে কি আছে? ইলেকট্রন আছে। তারা কি করতেছে? পরস্পর আকর্ষণ করতেছে না? এই আকর্ষণকে কি আমরা মহাকর্ষ বল বলবো না তাড়িৎ চৌম্বক বল বলবো? কেন? কারণ এগুলো হলো চার্জ। আবার ধরো একটা প্রোটন আর একটা প্রোটনকে বিকর্ষণ করতেছে, তাহলে সেটা কোন বল হবে? তাড়িৎ চৌম্বক বল হবে, বুঝছো? তাহলে যদি চার্জের ভিতরে আকর্ষণ বা বিকর্ষণ হয়, সেটা কোন বলের ভিতরে পড়বে? তাড়িৎ চৌম্বক বলের ভিতরে, বুঝছো? তাহলে তাড়িৎ চৌম্বক বল এটা কোন কণার বিনিময়ে অ্যাক্টিভ হয়? এটা মনে রাখবা, ফোটন কণার বিনিময়ে অ্যাক্টিভ হয়, ফোটন কণা।
বিনিময়ে অ্যাক্টিভ। তাহলে যেহেতু আমরা পড়লাম যে পরমাণুর ভিতরে ইলেকট্রন প্রোটনের ভিতরে কি হয়, তাড়িৎচুম্বক বল কাজ করে, তাহলে আমি বলতে পারি না যে সকল আণবিক ঘটনা অর্থাৎ অণুর ভিতরে যে ঘটনা আছে সকল আণবিক পারমাণবিক ঘটনা সবকিছুই তাড়িৎচুম্বক বলের ভিতরে পড়ে, এটা বলা যায় কিনা? এটা কিন্তু এমসিকিউ আসছে, ইভেন এর আগেও আসছে এবং আসার গুরুত্ব এটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। সকল পারমাণবিক ও আণবিক ঘটনা এই বল দ্বারা ব্যাখ্যা করা যায়। ও আণবিক ঘটনা, সকল পারমাণবিক ও আণবিক ঘটনা তাড়িৎচুম্বক বল দ্বারা ব্যাখ্যা করা যাবে। এরপরে আসো এর পাল্লা কেমন? এর পাল্লাও অসীম, তাড়িৎচুম্বক বলের পাল্লাও অসীম। তাহলে পাল্লা কাদের অসীম হলো? কয়টার? দুইটার। একটা হলো তোমার মহাকর্ষ বলের আর একটা হলো তাড়িৎচুম্বক বলের। এখানে পড়লেই হয়ে যাবে, বাসায় পড়া লাগবে না, এখানে জাস্ট ইয়ে করো তাইলেই হয়ে যাবে। আলোর যে ফোটন কণা সেই ফোটন কণার মাধ্যমে আচ্ছা এবার আসো সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল আসলে কেমন বল? সবল নিউক্লিয় বল হলো একটা স্ট্রং বল। স্ট্রং মানে কি? সব বুঝতেইছো যে সবল নিউক্লিয় বল নামের ভিতরে আছে সবল। সবচেয়ে শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল। এই যে 4 ধরনের মৌলিক বলের ভিতরে যদি বলা হয় 4 ধরনের মৌলিক বলের ভিতরে সবচেয়ে দুর্বলতম বল কোনটা? মহাকর্ষ বল হলো সবচেয়ে দুর্বলতম বল। আর সবচেয়ে সবলতম বল কোনটা? সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল এটা কার ভিতরে হবে তাহলে? এইটা নামের ভিতরে আছে কিন্তু, সবল নিউক্লিয় বল, নিউক্লিয়াসের ভিতরে। তাহলে নিউক্লিয়াসের ভিতরে কিভাবে হয় দেখো, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন এবং প্রোটন থাকে না, প্রোটন এবং নিউট্রন থাকে। জাস্ট প্রোটন এবং নিউট্রন থাকে, কিন্তু অনেকগুলো প্রোটন থাকে আবার নিউট্রন থাকে। সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে কয়টা প্রোটন থাকবে? সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে 11টা প্রোটন থাকবে, তাই না? এখন কথা হলো এই যে প্রোটনগুলা খুব কম জায়গার ভিতরে আছে, এটা কিভাবে পসিবল? প্রোটন প্রোটন কি বিকর্ষণ করে না এবং হাইলি বিকর্ষণ করবে। বিকর্ষণ বলের পরিমাণ কিন্তু অনেক বেশি হবে, কারণ কাছাকাছি দুইটা চার্জ খুবই কাছাকাছি, বিকর্ষণ বলের পরিমাণ খুবই কাছাকাছি বেশি হবে। তাহলে এত বিকর্ষণের ফলেও দেখা যাচ্ছে যে তোমার এই চার্জগুলো একত্রিত থাকতেছে। কিভাবে থাকতেছে এটা? এটা কি চিন্তা করার মতো না যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটনগুলো একসাথে থাকতেছে, ওরা তো পজিটিভ চার্জ, তাহলে অবশ্যই বিকর্ষণ করবে এবং বিকর্ষণ বলের পরিমাণও অনেক বেশি হয়। তাহলে একসাথে কিভাবে থাকতেছে? একসাথে থাকতেছে কিভাবে? একটা বড় ধরনের বল তাদেরকে একত্রিত করতে সাহায্য করতেছে, বড় ধরনের বল। তাহলে সেই বলটা কোনটা আসলে? সবল নিউক্লিয় বল। এই বলটা তাদেরকে একত্রিত রাখতে সাহায্য করতেছে, এই জন্যই তারা একত্রিত থাকতেছে। তাছাড়া কিন্তু কি হয়ে যেত? ছুটে চলে যেত। যদি সবল নিউক্লিয় বল না থাকতো, বিকর্ষণের কারণেই নিউক্লিয়াসের আর অস্তিত্ব থাকতো না, বুঝছো? হ্যাঁ, পদার্থের তখন আর অস্তিত্ব থাকতো না, তাই না? তাহলে সবল নিউক্লিয় বল এই কাজটা করে। সবল নিউক্লিয় বলের পাল্লা কেমন হবে? এর পাল্লা খুব ছোট, যেহেতু নিউক্লিয়াসের ভিতরে এর পাল্লা হবে 10⁻⁻15 মিটার, 10⁻⁻15 মিটার। কোন কণার বিনিময়ে এটা অ্যাক্টিভ হবে? প্রথমে মনে রাখবা মেসন। প্রথমে মনে রাখবা মেসন। যদি মেসন অপশনে না থাকে তখন দাগাবা গ্লুওন। কি দাগাবা? গ্লুওন। আর যদি মেসন গ্লুওন উভয়ই অপশনে থাকে তখন দাগাবা মেসন। তাহলে ফার্স্ট প্রায়োরিটি কে পাবে? মেসন। মেসন ও গ্লুওন কণার
আদান প্রদানে। এই অধ্যায়ের মোটামুটি আজকের ক্লাসটা অধিকাংশই ক এবং খ এর পিছনে যাবে এবং এমসিকিউ এর পিছনে যাবে। আচ্ছা, মেসন ও গ্লুয়ন কণার আদান প্রদানে এই কাজটা হয়। ঠিক আছে, লাস্টলি নাম কি? দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল, এই যে দুর্বল নিউক্লিয় বল, এটাও তোমার নিউক্লিয়াসের ভিতরে থাকবে। যখন নিউক্লিয়াসটা অস্থিতিশীল হয়, এই নিউক্লিয়াসের অস্থিতিশীলতার কারণ হলো এই দুর্বল নিউক্লিয় বল। নিউক্লিয়াস এর অস্থিতিশীল হওয়ার কারণ হলো দুর্বল নিউক্লিয় বল। যেমন আমরা বলছিলাম, মনে আছে, তেজস্ক্রিয়তা পড়াইছিলাম, তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি, বলছিলাম যে নিউক্লিয়াস কি হয়ে যায়, ভেঙে যায় না। তেজস্ক্রিয়তার সময় নিউক্লিয়াস ভেঙে অনেক কিছু বের হয়, আলফা রশ্মি, বিটা রশ্মি, এগুলো বের হয় না, তেজস্ক্রিয় রশ্মি বের হয়। তাহলে এই যে নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে, সেটা কি সুস্থিত ঘটনা নাকি অস্থিতিশীল ঘটনা? অস্থিতিশীল ঘটনা না? তাহলে অস্থিতিশীল ঘটনা, নিউক্লিয়াসে যে ভেঙে যাচ্ছে, এই ভেঙে যাওয়ার কারণে যে অস্থিতিশীল ঘটনা সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের কারণে। বুঝছো? নিউক্লিয়াসের অস্থিতিশীলতার কারণ কোন বল? দুর্বল নিউক্লিয় বল। নিউক্লিয়াস অস্থিতিশীলতার কারণ। নিউক্লিয়াস অস্থিতিশীলতার কারণ। আচ্ছা, এর পাল্লা কেমন? এর পাল্লাও কম, এর পাল্লা হলো সবচেয়ে কম। এই 4 ধরনের বলের ভিতরে পাল্লা সবচেয়ে কম কোথায়? দুর্বল নিউক্লিয় বলে পাল্লা হলো সবচেয়ে কম। কত? 10⁻⁻16 থেকে মোটামুটি 10⁻⁻18 এত মিটার। হ্যাঁ। কোন কণার বিনিময়ে এটা অ্যাক্টিভ হবে? বোসন কণার বিনিময়ে। বোসন কণার বিনিময়ে অ্যাক্টিভ হবে। আচ্ছা, বলতে পারবা এই যে বোসন কণার নাম কে দিছে? হ্যাঁ, বোসন কেন? হোয়াই বোসন? এটা তো জানার কথা, এটা কিন্তু বাঙালি বিজ্ঞানী। But সব খালি জগদীশ, দুনিয়ার যা করছে সব জগদীশ। বোসন কণার বিনিময়ে অ্যাক্টিভ হয়, এটা হলো সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসু, এর নাম দেওয়া হয় সত্যেন্দ্রনাথ বসু থেকেই দেওয়া হয়েছে বোসন কণা। সত্যেন্দ্রনাথ বসু, ও কি আবিষ্কার করছিল? সত্যেন্দ্রনাথ বসু, জানা থাকলে ভালো। বসু, ও এই সত্যেন্দ্রনাথ বসু ঈশ্বর কণা। দেখবা যে তোমাদের যদি কেউ ধরো কোনো মেডিকেল কোশ্চেন সলভ করতে ধরো, দেখবা যে একটা কোশ্চেন অনেকবারই আসছে, নিচের কোনটিকে ঈশ্বর কণা বলা হয়? ঈশ্বর কণা, গড পার্টিকেল। এই হিগস বোসনকে বলা হয় ঈশ্বর কণা। ও এটা আবিষ্কার করছিল, হিগস বোসন। এটাকে বলা হয় ঈশ্বর কণা, ঈশ্বর কণিকা। এই ঈশ্বর কণিকা আবিষ্কার করছিল হলো সত্যেন্দ্রনাথ বসু। তারপরে ও আরো বিভিন্ন কণিকা আবিষ্কার করছে, তার ভিতরে একটা বোসন কণা। বোসনের ভিতরে অনেক পার্ট আছে, বোসন কণার ভিতরে অনেকগুলো ভাগ আছে। ডাব্লু বোসন, ডাব্লু নট, গেজ বোসন, এগুলা জাস্ট এটা মনে রাখলেই হবে। তাহলে বোসন কণার বিনিময়ে অ্যাক্টিভ। বোসন কণা কই থেকে নাম আসলো? সত্যেন্দ্রনাথ বসু। ও কি করছে? হিগস বোসন আবিষ্কার করছে। হিগস বোসন কি? ঈশ্বর কণিকা হলো হিগস বোসন। আরেকটা এমসিকিউ তোমাদের মোস্ট রিলিভেন্টলি আসে, এবং দেখবা যে হয়তো কলেজে এক্সাম দিতে যাবা বা যেখানে এক্সাম দিতে যাবা পেয়ে যাবে এটা। সেটা হলো
তাড়িৎচুম্বক বল, এই যে আমরা দেখলাম না যে 4 ধরনের মৌলিক বল, এই 4 ধরনের মৌলিক বলকে যে কোনো একটা বল দ্বারা প্রকাশ করার প্রয়াস চলতেছে। মানে তোমার আর 4টা মনে রাখা লাগবে না, একটা মনে রাখলেই হবে। ধরো এটার করার প্রয়াস চলতেছে, এটাকে বলা হয় একীভূত ক্ষেত্রতত্ত্ব বা ইউনিফাইড গ্র্যান্ড থিওরি, বুঝছো? মিল করার যে থিওরি, এটাকে বলা হয়, যদি মিল করতে পারতো তাহলে একটা তত্ত্ব সৃষ্টি করা যেত, তাকে বলা হয় মহামিলন তত্ত্ব। মানে সবগুলা কি করবে, মিলিত করবে। তো এটা করা পসিবল হয়নি, সবগুলোকে একত্রে মিলিত করা পসিবল হয়নি, তবে 2টা মৌলিক বলকে মিলিত করা পসিবল হয়েছে। সেটা কি কি? সেটা হলো দুর্বল নিউক্লিয় বল আর একটা হলো তাড়িৎচুম্বক বল। হ্যাঁ, তাহলে তাড়িৎচুম্বক বল ও দুর্বল নিউক্লিয় বলকে একীভূত করা সম্ভব হয়েছে। কে করছে? কে করছে এটাই আসবে। বলকে একীভূত করেছেন বিজ্ঞানী, এটা হলো তোমার একজন মুসলিম বিজ্ঞানী করছেন, আব্দুস সালাম। আব্দুস সালাম, আব্দুস সালাম ও স্টিফেন ওয়াইনবার্গ। হ্যাঁ, 2জন মিলে করছে, ওয়াইনবার্গ। ওয়াইনবার্গ। আরেকটা আছে বিজ্ঞানী শেলডন গ্ল্যাশো, কিন্তু ওইটা এখন দিবে না তোমাদের, সমস্যা নেই। এটা মনে রাখতে পারো, শেলডন গ্ল্যাশো, ওইও কাজ করছে এদের সাথে, কিন্তু কেন জানি এর নাম খুব একটা ইয়ে করা হয় না। শেলডন গ্ল্যাশো, স্টিফেন ওয়াইনবার্গ। তাহলে তাড়িৎচুম্বক বল ও দুর্বল নিউক্লিয় বলকে একীভূত করেছেন আব্দুস সালাম ও স্টিফেন ওয়াইনবার্গ। এখন যদি তোমাকে কোশ্চেন এইভাবে দেয়, নিচের কোন বিজ্ঞানী তাড়িৎচুম্বক বল ও দুর্বল নিউক্লিয় বলের একীভূত করার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তখন অপশন থাকবে কিভাবে? শেলডন গ্ল্যাশো, আব্দুস সালাম, স্টিফেন ওয়াইনবার্গ, আর একটা দিল ধরো বিজ্ঞানী অটো হান। কি হবে? অটো হান। অটো হান হবে তখন। মানে তার মানে এই 3টা মনে রাখাই জরুরি। এটাকে বলা হয় গ্ল্যাশো সালাম ওয়াইনবার্গ তত্ত্ব। গ্ল্যাশো সালাম ওয়াইনবার্গ তত্ত্ব, 3 জনের নামই চলে আসতেছে, গ্ল্যাশো সালাম ওয়াইনবার্গ। GSW এভাবে মনে রাখলেই হবে, GSW। দেখো গ্ল্যাশো সালাম, ডাব্লুতে কি? ওয়াইনবার্গ, GSW। GSW। এখান থেকে এমসিকিউ আসলে যেন আর ভুল না হয়। নিউটনীয় বলবিদ্যা থেকে কোশ্চেন করলে এখান থেকে এমসিকিউ আসবেই, 100% শিওর। এসে তোলা হয়েছে? চলছো? আচ্ছা, এখন আসো, আমরা কয়েকটা থিওরিটিক্যাল অংশ পড়বো। থিওরিটিক্যাল অংশ কেমন? যেগুলো মোটামুটি খ নাম্বারে দেয়। তোমাকে যদি বলে যে আমরা যে হাঁটতেছি বা ধরো ভূমির উপরে এভাবে দাঁড়ায় আছি, তো দাঁড়ায় থাকার ফিজিক্সটা কি? ভূমির উপরে দাঁড়ায় থাকার ফিজিক্সটা কি আসলে? নিউটনের 3য় সূত্র। হ্যাঁ, কথা কিন্তু ঠিক বলছে। নিউটনের 3য় সূত্র কি বলছে? যে আমরা এই যে দাঁড়ায় থাকতেছি, তার মানে আমরা একটা বল দিচ্ছি কিসের উপরে? ভূমির উপরে একটা বল দিচ্ছি। ভূমির উপরে একটা বল দিচ্ছি, বিপরীত ক্রমে আমরা কি পাবো? একটা প্রতিক্রিয়া বল পাবো, তাই কিনা? ভূমি আমাদের কি দিবে? প্রতিক্রিয়া বল দিবে। আমরা একটা বল দিচ্ছি ভূমির উপরে, আবার প্রতিক্রিয়া বল দিচ্ছে ভূমি আমাদের উপরে। আচ্ছা, তাহলে খুবই ভালো কথা, এটা আমি বুঝলাম। এই জন্য আমরা দাঁড়ায় থাকতে পারি। যদি বলে যে আমরা দাঁড়ায় আছি কিভাবে, তুমি বলবা যে ভূমির উপরে যখন আমরা ক্রিয়া বল দিচ্ছি, ভূমি আমাদের কি করতেছে? বিপরীত প্রতিক্রিয়া দিচ্ছে, এই জন্য আমরা দাঁড়ায় থাকতে পারি। খুব ভালো কথা। কথা হলো, যদি বলে যে কর্দমাক্ত মাটিতে
বা পানির উপরে আমরা কেন দাঁড়ায় থাকতে পারি না? না, কর্দমাক্ত মাটিতে বা পানির উপরে আমরা কেন দাঁড়ায় থাকতে পারি না? ওখানেও তো আমরা ক্রিয়া বল দিচ্ছি এবং ওখান থেকেও তো প্রতিক্রিয়া আসতেছে। ভরবেগের সংরক্ষণ হচ্ছে কি মানে? না। বলো তাহলে কিভাবে হবে? হচ্ছে কাপড় বলছিল ওখানে প্রবণতা কাজ করতেছে ওই জন্য যে মানে যে প্রতিক্রিয়া বল এটা কাটা যাচ্ছে। না না না, প্রতিক্রিয়া বল সবসময় কাজ করবে। ধরো তুমি কর্দমাক্ত মাটিতে তুমি ক্রিয়া বল দিচ্ছ, অপোজিটে তুমি প্রতিক্রিয়া বল পাবা, অবশ্যই পাবা। সেটা পানিতেও পাবা, পানি দিবে তোমাকে প্রতিক্রিয়া বল। কিন্তু তাহলে কেন আমরা নিচের দিকে ডেবে যাচ্ছি? ঘনত্বের কারণে। হ্যাঁ, ঘনত্বের কারণে। না না, কিন্তু বানায় লিখবা তো, যখন কমন না পড়বে বানায় লিখবা, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু এমন বানানো যাবে না যে এখানে তোমার ধরো, আচ্ছা দেখো সমস্যাটা কি হয়, আমি তোমাকে বলি সমস্যাটা কি হয়। এই যে আমাদের মাটি যেটা আছে, মাটির ভিতরে আন্তঃআণবিক দূরত্ব বেশি না কম বলতে পারবা? মাটির অণুর ভিতরে, মানে এটা যেহেতু কঠিন পদার্থ, মাটি কি কঠিন পদার্থ না, তার মানে আন্তঃআণবিক দূরত্ব বেশি হয়। আন্তঃআণবিক দূরত্ব বেশি হয় মাটিতে, এটা তো কঠিন পদার্থ। আন্তঃআণবিক দূরত্ব কম, তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কি? বেশি। আন্তঃআণবিক দূরত্ব কম, এই জন্য আন্তঃআণবিক দূরত্ব বেশি। এই জন্য আমরা যখন মাটিতে বল দেই, খুব ভালোভাবেই তারা প্রতিক্রিয়া বলটা দিতে পারে, কারণ আন্তঃআণবিক বল বেশি, এই ফোর্সটা খুব ভালোভাবেই দিতে পারে, ব্যাক দিতে পারে। সমস্যাটা হয় পানির ক্ষেত্রে বা কর্দমাক্ত মাটিতে। কর্দমাক্ত মাটিতে তারা প্রতিক্রিয়া বল দিলেও সমস্যাটা হয় কোথায়? এই যে পানির কর্দমাক্ত মাটির ক্ষেত্রে কি হয়, অণুর ভিতরে কি হয়, তোমার আন্তঃআণবিক দূরত্বটা বেড়ে যায়। কেন বেড়ে যায়? পানির কারণে। পানি আছে, পানির কারণে আন্তঃআণবিক দূরত্বটা বেড়ে যায়। তাহলে আন্তঃআণবিক দূরত্ব যখন বেড়ে যাবে, তখন এই আকর্ষণ বলটা কেমন হবে? আন্তঃআণবিক আকর্ষণ বলটা কমে যাবে না? তাহলে আকর্ষণ বল কমে যাবে, তখন তুমি কি হবে, ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে না? আন্তঃআণবিক আকর্ষণ বল কি হয়ে যাবে? কমে যাবে, এবং অণুগুলো দূরে সরে যাবে। অণুগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যাবে, তখন তুমি কি হয়ে যাবে? আস্তে আস্তে নিচের দিকে তলিয়ে যাবো। পানির ক্ষেত্রে সেম কথা। পানির ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব বেশি না কম? বেশি না? মাটির থেকে বেশি কিনা? আন্তঃআণবিক দূরত্ব বেশি। এখানে তো আরো সহজ কথা, যখন তুমি চাপ দেবা, বল প্রয়োগ করবা, তখন আন্তঃআণবিক দূরত্ব আরো বেড়ে যাবে, তুমি নিচের দিকে তলায় যাবা। ক্লিয়ার? তাহলে হাঁটার মেকানিজম লেখো, যে হাঁটার মেকানিজম, হাঁটার ফিজিক্স, মাটিতে দাঁড়ায় থাকার ফিজিক্স, এটা লেখো। মাটিতে দাঁড়ায় থাকার ফিজিক্স, হাঁটা না, মাটিতে দাঁড়ায় থাকার ফিজিক্স, মাটিতে দাঁড়িয়ে থাকার ফিজিক্স, মাটিতে দাঁড়িয়ে থাকার ফিজিক্স। যেভাবে ব্যাখ্যা করছি এটা খুব সুন্দর করে ওখানে লিখে রাখবা, জায়গা একটু হালকা ফাঁকা রাখো, ওখানে লিখে রাখবা, বুঝছো? আকর্ষণ বল দিয়ে একটা করো। হ্যাঁ, এখন আসো হাঁটা। এটা তো আমরা দাঁড়ায় থাকা ব্যাখ্যা করছি, এবার হলো হাঁটা। হাঁটা, বুঝছো? ধরো কপি করা লাগবে না, বুঝলেই হলো। আচ্ছা, বুঝলে না, ফিজিক্সের জন্য চিত্রের উপরে কোনো নাম্বার নাই, বুঝছো? হ্যাঁ, এটা পা, বুঝছো? যদি না বুঝতে পারো নিচে লিখে নিবা যে চিত্র পা, বুঝছো? এখন দেখো, এখানে আমরা যখন হাঁটি, তখন আমরা কিভাবে হাঁটি? ধরো এক পা সামনের দিকে থাকে, আর এক পা কিন্তু তির্যকভাবে থাকে, তাই না? এইভাবে সামনের দিকে দেখো, তির্যকভাবে এক দিচ্ছি, পাতে চাপ, তির্যকভাবে হচ্ছে তোমার মাটিতে চাপ দিচ্ছি, আর একটা পা সোজা থাকে কিন্তু, তাই না? এইভাবে আমরা সামনের দিকে যাই, অর্থাৎ একটা পা দ্বারা তির্যকভাবে মাটিতে আঘাত করা হয়, আর আরেকটা পা কি হয়, তোমার সোজাই থাকে, এইভাবে সোজা থাকতেছে, আরেকটা পা দ্বারা এইভাবে তির্যকভাবে আঘাত করা হয়। তো
তাহলে আমরা হাঁটি কিভাবে? যদি আমরা বলতাম যে ক্রিয়া বল প্রতিক্রিয়া বল সমান, তাইলে কিন্তু হবে না। তাহলে তো ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান, তুমি হাঁটতেছো কেমনি, তাই না? এক্ষেত্রে কিন্তু হবে না। তাহলে হাঁটার ক্ষেত্রে ভূমিকা পালন করে কোনটা? হাঁটার ক্ষেত্রে সামনের পা, দেখো আমার পা যেভাবে সামনে আছে, এই পাটা হাঁটার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না। হাঁটার ক্ষেত্রে ভূমিকা রাখবে কোনটা? পিছনের পা, যেটা আমি তির্যকভাবে ফেলতেছি, সেটা ভূমিকা রাখবে। কিভাবে ভূমিকা রাখবে দেখো, এই যে তির্যকভাবে যে পাটা ফেলতেছি, তুমি তির্যকভাবে একটা বল প্রয়োগ করতেছো না মাটির উপরে। এই যে মাটির উপরে তির্যকভাবে একটা বল দিচ্ছি না আমি, মাটির উপরে তির্যকভাবে কিন্তু একটা বল দিচ্ছি আমি, হ্যাঁ পিছনের পা দিয়ে। তাহলে তির্যকভাবে ধরো আমি এখানে একটা বল দিচ্ছি, সেই বলটা কি এফ, সাপোজ মাটির উপরে এই পা দ্বারা তির্যকভাবে ধরো সাপোজ বল দেওয়া হচ্ছে, এফ বল। তাহলে তুমি বিপরীতে কি পাবা? প্রতিক্রিয়া বল পাবা না? এই বরাবরই তো বিপরীতে প্রতিক্রিয়া পাবা, তাই কিনা? তাহলে এই বরাবরই বিপরীতে একটা প্রতিক্রিয়া পাইলাম, সেটাকে আমি আর দ্বারা প্রকাশ করলাম। প্রতিক্রিয়াকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয় প্রতিক্রিয়াকে। আচ্ছা, এখন ধরো তুমি তির্যকভাবে বলটা দিছিলা ভূমির সাথে থিটা ডিগ্রি কোণে। কত ডিগ্রি কোণে? এই যে এই কোণটা, তার মানে কত? থিটা। এই যে দেখো ভূমির সাথে থিটা ডিগ্রি কোণে তুমি তির্যকভাবে বলটা দিছিলা। তাহলে যদি প্রতিক্রিয়া বল আর হয়, দেখো এখানে প্রতিক্রিয়া বলে দুইটা অংশ থাকবে। একটা হলো, তোমরা প্রকাশ করি, একটা হলো উলম্ব বরাবর, আর আরেকটা হলো এই যে আনুভূমিক বরাবর। তাহলে আনুভূমিক বরাবর আর এর উপাংশ কত হবে দেখি বলো? আর এর সাথে কি কোণ cos থিটা না, তার মানে কি হবে আর cos থিটা। আর উলম্ব বরাবর কত হবে? আর sin থিটা। এখন দেখো এই আর sin থিটাকে মেইনটেইন করবে কে? mg। দেখো তো mg কি নিচের দিকে না? ওজন নিচের দিকে। তো এই আর sin থিটাকে মেইনটেইন করবে mg। নাকি এরকম হয় যে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে আবার উপরের দিকে উঠে যাই, এরকম কি হয় নাকি কখনো? বা নিচের দিকে ডেবে যাই, এরকমও তো হয় না। তার মানে কি আর sin থিটা সমান সমান mg। এই দুইটা সমান হয় দেখেই আমরা কি করি? ভূমিতে স্টেবল থাকি, কখনো উপরের দিকে উঠি না, আবার কখনো ডেবেও যাই না। যদি আর sin থিটা বেশি হতো তখন কি হতো? উপরের দিকে উঠে যেত। যদি mg বেশি হইতো তাহলে নিচের দিকে ডেবে যেত। আসলে তা তো হয় না, তাই কিনা? তাহলে আর sin থিটাকে মেইনটেইন করে কে? mg। এই আর cos থিটা কি করে দেখো তো? আর cos থিটা কি সামনের দিকে না? এখানে কিন্তু অন্য কোনো বল নাই, এই বল আর এই বলে কি হয়ে গেল? কাটাকাটি হয়ে গেল। জাস্ট কোন বলটা আছে? আর cos থিটা সামনের দিকে। তাহলে এই যে অনুভূমিক উপাংশ আর cos থিটা সামনের দিকে, এটাই আমাদের কি করে? সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, যদি এই ভূমির সাথে প্রতিক্রিয়া বল যেটা আছে আর, এর কোণ বেশি হলে ভালো না কম হলে ভালো? তুমি ধরো সামনের দিকে যাবা, সামনের দিকে খুব দ্রুত দৌড়াতে হবে তোমার, তাহলে এইটার সাথে এইটার মধ্যবর্তী কোণ বেশি হলে ভালো না কম হলে ভালো? বেশি হলে ভালো। থিটা যখন বেশি হবে cos থিটার মান তত কম হবে। থিটা যখন 90 ডিগ্রি তখন cos থিটার মান কত? 0। থিটা যখন 0 ডিগ্রি তখন মান কত? তখন হলো সর্বোচ্চ মান। cos 0 ডিগ্রির মান কত? 1। তখন পুরাটাই আর এইদিকে কাজ করবে। অর্থাৎ থিটার মান যত কম হবে তত তোমার আর cos থিটার মান কি হবে? বেশি হবে। কারণ থিটার মান কম হলে cos থিটার মান বেশি। কথা তো ক্লিয়ার কিনা? থিটা যত কম cos থিটা তত হাই। তাহলে cos থিটা হাই হলে কি আর cos থিটাও হাই। আর cos থিটাই তো আমাদের সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করতেছে। ক্লিয়ার? তার মানে থিটা কম হলে ভালো। এই জন্যই তোমরা দেখবা যারা অ্যাথলেটিক্স, যারা অ্যাথলেটস, মেইনলি যারা অ্যাথলেটস, ওরা দেখবা যখন দেয় স্প্রিন্ট দেয় 100 মিটারের স্প্রিন্ট, তখন দেখবা হাঁটু এরকম বাঁকা করে বসে থাকে। খেয়াল করছো? হাত এরকম করে হাঁটু বাঁকা করে বসে থাকে, খেয়াল করছো কিনা? মাটিতে হাঁটু বাঁকা করে এইভাবে বসে থাকে। যখন বলে যে হচ্ছে অন ইউর মার্কস বা ইয়েটে, তখন কি করে? আবার হচ্ছে একটু দাঁড়ায়, তারপরে আবার করা শুরু করে। একটা জিনিস খেয়াল করছো, ওদের এই যে পাটা কিন্তু ভূমির সাথে সবচেয়ে, ওরা চেষ্টা করে যেন কি থাকে, এই থিটাটা খুবই কম থাকে, যেন যত তির্যক করতে পারবে তত সামনের দিকে দৌড়াইতে পারবে। কথা বুঝছো? ওরা ওই পাটাও ফেলে ওইভাবে। দেখো ওদের পা ফেলা দেখবা, যদি কোনো স্প্রিন্ট দেখো যে দৌড়াচ্ছে,
ওদের পা ফেলাটা লক্ষ্য করবা। ওরা পিছনের পা যেটা আছে, যেটা দিয়ে হচ্ছে পিছনে বাড়ি দিচ্ছে, এইভাবে মাটিতে বাড়ি দিচ্ছে, ওইটা খুব তির্যকভাবে রাখে, খুবই তির্যকভাবে রাখে। অর্থাৎ এই থিটার মান কি রাখে? কম রাখে। থিটার মান কম রাখলে কি হবে? আর কস থিটার মান বেশি হবে, তখন ও সামনের দিকে দ্রুত যাইতে পারবে। বুঝছো? তাহলে হাঁটার ফিজিক্স কি করবা? খাতায় লিখে নিবা, হাঁটার ফিজিক্স। আমি একদিন করাইছি। এর আগেও এটা করাইছি। আচ্ছা, ও মনে হয় ভেক্টরে মনে হয় বুঝাইছিলাম, তাই না? ভেক্টরে বুঝাইছিলাম, ভেক্টরে বুঝাইছিলাম। একবারে কিন্তু ওভার দেয় না। ওইটা ভেক্টরে বুঝাইছিলাম। একই কথা দেখো, একই একই কাহিনী কিন্তু আবার হচ্ছে কিসের ক্ষেত্রে? এই একই কাহিনী হলো ঘোড়ার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ঘোড়ার ক্ষেত্রে। একটু খেয়াল করো, মানে আমি কিন্তু তোমাদের খ নাম্বারের যে কোশ্চেনগুলো আছে এটা কিন্তু ইয়ে করে দিচ্ছি। এটা ধরো অনেকে গ ঘ পারবে, কিন্তু খ নাম্বার আর পারে না। হুট করে দিয়ে দিবা আর মাথায় কিছু আসবে না যে কেমনি কি, খ নাম্বার আর পারবা না। তো খ নাম্বার পারা লাগবে, 2 নাম্বার কি এমনি ছেড়ে দিবা নাকি? আচ্ছা দেখো, ঘোড়ার ক্ষেত্রে কি হয়, ধরো ঘোড়া দিয়ে আগে কি করা হতো? বোঝা টানা হইতো, তাই না? বোঝা টানা হইতো। তো বোঝাকে কি করে? ঘোড়া একটা বলে টান দেয়। বোঝাও কি করবে? অপোজিটে একটা টান দিবে, সমান টানই দিবে, কারণ ওই যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, তাই কি না? নিউটনের 3rd ল। তাহলে বোঝাকে ঘোড়া একটা টান দিচ্ছে, ওই বোঝাও কি করবে? ঘোড়াকে একটা টান দিবে। তো দুইটাই তো সমান, তাহলে ঘোড়া কেমন সামনের দিকে যাচ্ছে? ঘোড়া কিভাবে সামনের দিকে যাচ্ছে? ঘোড়া বোঝাকে একটা টান দিচ্ছে, আবার বোঝাও ঘোড়াকে একটা টান দিবে, দুইটাই তো সমান, তাহলে ঘোড়া কিভাবে সামনের দিকে যায়? সমান সমান সমান। অবশ্যই সমান। সমান কেন হবে না? নিউটনের 3rd ল না, তুমি যে ক্রিয়াটা দিচ্ছ, তার মানে বোঝাকে তুমি টান দিচ্ছ যে বলে, তাহলে ওখানেও তো না, জড়তার বিষয়, জড়তা পরে, ওগুলোর বিষয় পরে আসবে না। সামনে যাওয়ার ক্ষেত্রে তো এগুলো কোনো কিছুই কাজ করবে না। সামনে যাওয়ার ক্ষেত্রে কাজ করবে ওই ঘোড়ার পিছনের পা পা ও ঘোড়াও কি করে? তির্যকভাবে পা ফেলে। তাহলে তির্যকভাবে পা ফেললে কি হবে? আর cos থিটা এদিকে, আর sin থিটা উপরের দিকে। আর sin থিটাকে মেনটেন করবে কে? ওজন বল mg। থাকবে কি? জাস্ট আর cos থিটা। তাহলে আর cos থিটা কি করবে? ঘোড়াকে সামনের দিকে নিয়ে যেতে সহায়তা করবে। এই বোঝা বা ইয়েতে এগুলোর কোনো ফ্যাক্ট করবে না। ঘোড়া শুধুমাত্র সামনের দিকে যায় তার পায়ের কারণে। ওর পা কেটে দাও দেখি সামনের দিকে কিভাবে যায়, বুঝছো? এটা মনে রাখলেই হবে। হয়েছে? ঠিক আছে, মোটামুটি এগুলো জানা থাকলেই হবে। আর ভরবেগের সংরক্ষণশীলতা মনে রাখবা যে ভরবেগের সংরক্ষণশীলতা আমাদের কয়েকটা টপিক আছে, এটা আমরা পড়বো। ভরবেগের সংরক্ষণশীলতা খাটে কোথায়? এই যে আমি কিন্তু বলছি, এটা মনে রাখলেই হবে। নৌকা থেকে লাফ দিলা, নৌকা থেকে লাফ দিলা, তুমি সামনের দিকে যাবা, নৌকা পিছনের দিকে যাবে। কেন নৌকা পিছনের দিকে যাচ্ছে? ভরবেগ সংরক্ষণশীল করার জন্য, ভরবেগের যোগফল 0 করার জন্য। ক্লিয়ার? ভরবেগের যোগফল 0 করার জন্য। বন্দুক, এগুলো সবই কিন্তু আলোচনা করবো, এগুলোর নতুন টপিকই আছে। বন্দুকের একটা নতুন টপিকই থাকবে, রকেটের একটা নতুন টপিক থাকবে, এগুলো সংঘর্ষের একটা টপিক থাকবে, বুঝছো? বন্দুকের ক্ষেত্রে তুমি গুলি মারতেছো, তাহলে গুলি সামনের দিকে যাচ্ছে, বন্দুক কি হয়? পিছনের দিকে। আজকে দরকার হলে ইউটিউবে গিয়ে সার্চ দিবা যে গান শুট করা কত পশ্চাৎ বেগ হয়, অনেক বেগ হয়। কিন্তু যারা প্রফেশনাল শুটার না, তারা যদি তোমাকে যদি গুলি দেওয়া হয়, দেখবা যে তুমি পড়ে আসো, গুলি আর বের হয় নাই, বুঝছো? এরকম হবে। তার মানে কেন এটা হয়? তুমি যে সামনের দিকে, এটার বেগ তো অনেক বেশি, খুবই হাই ভেলোসিটি সামনের দিকে। তাহলে হাই ভেলোসিটি সামনের দিকে, ওর ভরও আছে। তাহলে ভর এবং বেগের গুণফল কেমন? ধরো একটা কোনো কিছু, একটা মান। তো আমি বলছি যে ভরবেগের সমষ্টি কি হবে? 0 হবে। তাহলে সামনের দিকে একটা ভরবেগ পাইলো, যদিও পিছনের দিকে আসে, তখন বেগটা কি মাইনাস ধরবো আমরা, মাইনাস ধরবো বেগটা। আর ভর একটা আছে, ওই ভর আর বেগের গুণফল কি হতে হবে? আগেরটা সমান এবং মাইনাস, তাইলে তো 0 হওয়া সম্ভব। কথা বুঝছো কিনা? ধরো সামনের দিকে ভরবেগ হলো 50,
এই যে গুলি সামনের দিকে বের হলো, সামনের দিকে ভরবেগ হলো 50। তো পিছনের দিকেও তো একটা ভর আছে, আর বেগ কি হবে মাইনাস। কেন বেগ মাইনাস হবে? কারণ তুমি সামনের দিকে প্লাস ধরলে পিছনের দিকে কি হবে মাইনাস, ভেক্টর রাশি। তো দুইটা গুণ করে যদি -50 হয় তাহলেই আমাদের ভরবেগ কি হয়, ভরবেগের সমষ্টি 0 হয় না? তাহলে -50 হওয়া লাগবে। এই জন্য কি হয়, এই যে পিছনের দিকে চলে আসে, আচ্ছা বন্দুকটা পিছনের দিকে চলে আসে। আচ্ছা ওগুলো আলোচনা হবে, সামনের দিকে আলোচনা আছে, এগুলার সমস্যা নেই। এই অঙ্কটা তোলো। অঙ্কগুলো খুবই ভালোভাবে খাতায় নোট করা থাকা লাগবে কিন্তু। তোলো, সমস্যা নেই। 2-3 মাস পরে ধরো তোমাদের ইন্টারমিডিয়েটে তো জানোই ইন্টারমিডিয়েটের সিলেবাস কেমন, তাই না? একটা দেখবা যে একটা পড়তে পড়তেই অন্যটা ভুলে গেছো, অন্যটা পড়তে পড়তে আর একটা ভুলে যাবে, এরকম হবে। তো 2-3 মাস পরে এগুলো মনে থাকবে না ওইভাবে, খুব ভালোভাবে মনে থাকবে না, বুঝছো? মানে এটা স্বাভাবিক। ধরো হালকা হালকা মনে থাকবে, দেখে নেওয়া লাগবে, তাইলে মনে থাকবে। এখন তখন তোমাদের কাজে দিবে কোনটা, এই যে খাতা, যেখানে থিওরি করা আছে প্লাস ম্যাথ করা আছে, থিওরি ম্যাথ এইভাবে করা আছে। খাতা বের করলে সব কিছু আবার ভেসে উঠবে, বুঝছো? আর যার খাতা তৈরি করা নাই ও কি করবে, যে বন্ধুর থেকে দেখি বন্ধু কোন ক্লাসে গেছিল একটু নেই, ওর থেকে 1 পেজ, ওর থেকে 1 পেজ, ওইভাবে রিভিশন দিতে পারবে। রিভিশন হবে না, নতুন করে পড়া হবে। আচ্ছা দেখি বলো তো এই অঙ্কটা কিভাবে করা যাবে। প্রথমে ভরবেগের সূত্র পেলে একটা বিভাগ করতে হবে, সেটা চাপাবলিক বেগ ডালটি এর প্রথম ভরবেগের ইয়ে বের করে, তাহলে এখানে পাখির বেগ কত ধরবা? পাখির বেগ বুলেটের বেগ দেওয়া আছে। আচ্ছা বুলেটের বেগ দেওয়া আছে, পাখিরও তো ভর দেওয়া আছে, তাহলে পাখির আদি বেগ কত ধরবা? 0। খুবই সুন্দর। তার মানে এটা কিন্তু পারছো। দেখো গাছের ডালে বসা 1.975 কেজি ভরের একটা পাখি ও বসে আছে, বলাই আছে বসা, ও বসে আছে, তার মানে আদি বেগ কত ওর? 0। আচ্ছা পাখিকে 0.025 কেজি ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে আঘাত করে, তাহলে বুলেটের কি দেওয়া আছে? ভর দেওয়া আছে, আবার বেগ দেওয়া আছে। তার মানে এই যে এখানে সংঘর্ষের মতো কাজ করবে কোনটা? সংঘর্ষের মতো কাজ করবে এই যে পাখি যে ঢুকে গেল, সরি তোমার হচ্ছে বুলেট যে পাখির ভিতরে ঢুকে গেল, এটা কি করবে? এটা সংঘর্ষের মতো কাজ করবে। তাহলে সংঘর্ষের আগের বেগগুলো দেওয়া আছে না? পাখির আদি বেগ 0, তারপরে হলো বুলেটের আদি বেগ দেওয়া আছে, পাখির ভরও দেওয়া আছে, বুলেটের ভরও দেওয়া আছে। তার অর্থাৎ m1 দেওয়া আছে, u1 দেওয়া আছে, m2 দেওয়া আছে, u2 দেওয়া আছে, সমান সমান m1 v1 ধরো, v1 কি হবে? পাখির বেগ হবে, প্লাস m2 v2 কি হবে? বুলেটের বেগ। কথা হলো এখানে দেখো বলা আছে পাখির আনুভূমিক বেগ কত। আচ্ছা আনুভূমিক বেগে আঘাত করে পাখির ভিতরেই রয়ে গেল, বুলেট কার ভিতরেই রয়ে গেছে? পাখির ভিতরেই রয়ে গেছে। তাহলে এমন কি হবে তোমার
সিচুয়েশনটা কেমন দাঁড়াবে? সিচুয়েশন দাঁড়াবে হলো, ধরো পাখিতে আঘাত করছে বুলেটটা হলো পাখির ভিতরেই রয়ে গেছে, তাহলে এর একটা মিলিত বেগ নিয়ে সামনের দিকে যাবে না? দুইটা তো একই সাথেই আছে। পাখি যে বেগে ছিটকে যাবে ওই বুলেটও তো সেই বেগেই ছিটকে যাবে, কারণ দুইজন কি আছে, একই সাথে আছে দুইটা। ক্লিয়ার? সংঘর্ষের টপিক আগে করবে, ভরবেগ করে তারপর সংঘর্ষ করতে হয়। বুলেটের বেগটাই পাখির যে বেগের সম্পর্ক সেটা। দুইটা তো একই সাথে আছে। বুলেট তো তোমার হচ্ছে ইয়ের ভিতরেই আছে, পাখির ভিতরেই আছে, তার মানে তাদের উভয়ের বেগ কি হবে? সমান হবে, এবং তারা কি থাকবে? মিলিত অবস্থায়, তাদের বেগ হবে মিলিত বেগ। বুঝছো? হ্যাঁ, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী এম অফ, এভাবে লিখতে পারো, এম অফ বি মানে এম অফ বার্ড, ইউ অফ বার্ড প্লাস, আচ্ছা এম অন ইউ ওয়ান দিলেও হবে, সমস্যা নেই, ইচ্ছা অনুযায়ী। আচ্ছা, বুলেটও তো বি, তাহলে বুলেটে কি দ্বারা প্রকাশ করবা? পাখি পি না? আচ্ছা না, এম অফ পি ইউ অফ পি, আর এম অফ বুলেট নাকি ইউ অফ বুলেট সমান সমান। এখন দেখো দুইটা তো একই সাথে থাকবে, মিলিত বেগ দুইটা একই সাথে থাকতেছে, তার মানে ভি ইন্টু কি হবে? এম পি প্লাস এম বি, দুইটা একই সাথে থাকবে, তার মানে মিলিত বেগ। তাহলে পাখির ভর দেওয়া আছে কত? এত কেজি, 1.975। আদিবেগ কত? 0। এমবি। বুলেট 0.025, কত দেওয়া আছে? 400 সমান সমান। ভি তো আমি জানি না, এটা হবে কত? 0.025 প্লাস 1.975। ভি বের করো কত আসে। খালি হিসাবে ভুল করো। 1.975 ইন্টু, আচ্ছা এটা তো গেলই, জিরোই হয়ে গেল। 0.025 ইন্টু 400 ডিভাইডেড বাই 0.025 প্লাস 1.975, 5 আসে। ভালো অ্যান্সার আসছে। মিলিতে বেগ হলো 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটাই হলো এদের আনুভূমিক বেগ। এই বেগে কি হবে? পাখি এবং বুলেট দুইটাই এই বেগের সামনের দিকে যাবে, কারণ বুলেটটা কি আছে? পাখির ভিতরেই আছে। আচ্ছা, এটাই কিন্তু পাখির আনুভূমিক বেগ। এখন বলতেছে ডালটি মাটি হতে 313.6 মিটার উপর হলে পাখিটি কতদূর সামনে গিয়ে মাটিতে পড়বে? আচ্ছা, তাহলে পাখিটি আসলে ভূমিতে পড়তে কতটুকু সময় লাগবে এটা আমরা বের করতে পারবো কিনা। এইচ সমান সমান, হ্যাঁ, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার দিয়ে আমরা ওইটা বের করব যে পাখি কত এতে পড়ে। তাহলে লেখো, টি তো বের করব আমি, কত সময় পাখিটা কত সময়ে তোমার এই যে গাছ আছে, গাছ থেকে কত সময় কি পড়বে? ও মাটিতে পড়বে। তাহলে এই সময়টা আমি বের করব। কথা বলছো? হ্যাঁ, ইউ সমান সমান এখানকার এই যে 5, এটা হলো 5। তো লেখো, পাখিটি ভূমিতে পড়তে সময়, পাখিটির ভূমিতে পড়তে সময়, পাখিটির ভূমিতে পতিত হতে সময়। এইচ দেওয়া আছে না? তাহলে এইচ সমান সমান আমাদের সূত্র হলো ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার।
এইচ এর মান দেওয়া আছে 313.6, ইউ এর মান হলো 5 প্লাস হাফ, জি এর মান 9.8 টি স্কোয়ার। তাহলে টি সমান সমান কত? টি এর মান কেন অ্যান্সার হবে? সাইজে কত দূরে গিয়ে মাটিতে পড়বে তুমি টি এর মান বের করলে, সময় বের করলা, তাহলে হবে? হবে না তো। টি এর কাজ আছে, ওই জন্যই তো বের করে নিব। এটা বসাইতে পারবা কোথায়? দ্বিঘাত সমীকরণে বসাইতে পারবা। দ্বিঘাত সমীকরণ না, এই যে টি স্কোয়ার পলিনোমিয়াল ইকুয়েশন, কয় ঘাত? 2 ঘাত। তাহলে এটার সাথে আছে দেখো 0.5 ইন্টু 9.8, এটা দেন এটা আছে 5, আর এটা যদি মাইনাস করে দাও এই পাশে, তাহলে মাইনাস কত আসবে? 313.6, 7.5 আসবে। টি আসে 7.5 সেকেন্ড। আরেকটা আসবে মাইনাস, ওটা তো হবে না। সময় কি মাইনাস হয় নাকি? সময় কিন্তু মাইনাস হয় না, সো এটাই টি সমান সমান 7.5 সেকেন্ডে ওই পাখিটা কি করবে? ভূমিতে পড়ে যাবে। তাহলে ও যেই সময় ভূমিতে পড়ে যাবে, জাস্ট কিন্তু ভূমিতে পড়বে না, ও ওই সময় কি সামনের দিকেও যাবে না? পাখিটা কিভাবে পড়তেছে? একটু প্রাসের মতো করে পড়তেছে, বুঝছো? এখানে কিন্তু পাখিটা প্রাসের মতো করে পড়বে। তো আমাদের প্রাসের সূত্র এখানে না খাটালেও হচ্ছে। কেন না খাটালে হচ্ছে? কারণ এখানে পাখিটা গাছের উপরে বসেছিল, এর অনুভূমিকের সাথে এর কোণ কত? তাহলে 0 ডিগ্রি না? এই জন্য মোটামুটি আমরা নর্মাল সূত্রই ব্যবহার করতে পারতেছি, কথা বুঝছো? তাহলে ও যত সময় ভূমিতে পড়বে ওই সময় কিন্তু সামনের দিকেও অগ্রসর হবে। পাখিটা কিভাবে পড়বে? ধরো এই যে বসে আছে, এই গুলি লাগলো, ও সামনের দিকে এইভাবে গিয়ে পড়বে। তাহলে ও যে সময় পড়তেছে ওই সময় তো সামনের দিকেও যাচ্ছে, তাহলে কতটুকু যাবে? এস সমান সমান, তাহলে পাখিটি সামনে গিয়ে পড়বে কত মিটার দূরত্বে? এস সমান সমান ভিটি মিটার দূরত্বে। তাহলে ভি এর মান কত? এই যে আমাদের 5, টি কত? এই যে বের করলাম আমরা 7.5, কত আসে? 37.5 মিটার। পাখিটি 37.5 মিটার সামনে গিয়ে পড়বে, এটা অ্যান্সার। ক্লিয়ার? কোনটা? আচ্ছা দেখো, এই যে আমি চিত্রটাই আগায় দিচ্ছি হালকা পাতলা। ধরো এখানে পাখি বসে আছে, কোনো কিছু একটা বসে আছে, ধরো আমি গোল দিয়ে দিলাম, বসে আছে। তো যখন এই বুলেট একে গিয়ে আঘাত করবে, তখন ও কিন্তু সোজাসুজি নিচে পড়বে না। ও কি সোজাসুজি নিচে পড়বে? আঘাত করলে ও কিভাবে পড়বে? এইভাবে পড়বে। তো ও যত সময়ে, ও যে সময়টাতে পড়তেছে সেই সময়টা তো সামনের দিকেও তো অগ্রসর হচ্ছে। আমার বের করা লাগবে কতটুকু সামনের দিকে অগ্রসর হয়, এটা বের করা লাগবে। তাহলে আমি প্রথমে বের করব কি? কত সময় ও পড়তেছে সেটা বের করব। ওর পড়তে কতটুকু সময় লাগে সেটা কিভাবে বের করবো? এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখান থেকে পড়তে কতটুকু সময় লাগে সেটা বের করলাম। আর সামনের দিকে কতটুকু গেছে? সামনের দিকে ওর বেগ ছিল ভি, আর সামনের দিকে কত সময় গেছে? যেই সময় পড়লো ওই সময় তো সামনের দিকে যাবে, তাহলে ভি আর টি গুণ হয়ে যাবে, এস সমান সমান ভিটি, ততটুকু সামনের দিকে যাবে।